একটি ২৬ বছর বয়সী অত্যন্ত ধনাঢ্য পরিবারের কন্যা, যিনি ছিলেন এক বিশাল ব্যবসায়ীর ঘরের সদস্য। তার জীবনে কোনো ধন সম্পদের অভাব ছিল না। অন্যদিকে একটি ২২ বছর বয়সী দরিদ্র যুবক, যে শিক্ষার উদ্দেশ্যে শহরে এসেছিল, সেখানে সেই যুবতী তার ক্ষমতা এবং অর্থের অহংকার প্রদর্শন করে প্রায় ৮ মাস ধরে জোরপূর্বক যুবকটির সাথে শারীরিক সংসর্গ স্থাপন করতে বাধ্য করেছিল। যুবকটি অভাবগ্রস্ত ছিল এবং চেহারায় অত্যন্ত আকর্ষণীয় ও প্রাণোচ্ছল ছিল। তবে কাহিনীতে একটি বিশাল পরিবর্তন ঘটে, যখন একদিন সেই যুবতীর সাথে এমন একটি ঘটনা ঘটে যা আগুনের মতো সমস্ত শহরে ছড়িয়ে পড়ে, যা শুনে প্রত্যেকেই বিস্মিত হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই কাহিনীটি সম্পূর্ণভাবে বর্ণনা করার পূর্বে আপনাদের প্রতি সেই অমর অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। আসুন এবার কাহিনীটিকে বিশদে জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি উত্তরপ্রদেশের নয়ডার, কিন্তু প্রত্যেকের আগে আমি আপনাদের বিহারে নিয়ে যাই, যেখানে বিহারের একটি জেলা রয়েছে, পাটনা। সেখানেই রাম নামে একটি পরিবার বাস করত বলে জানা যায়, যার বয়স ছিল ৪৬ বছর। তাদের পরিবারে আরও ৫ জন সদস্য ছিল। তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মী, যার বয়স ছিল ৪৩ বছর। অন্যদিকে তাদের বড় মেয়ে প্রিয়া, যার বয়স ছিল ২৪ বছর। ১ বছর আগে তারা তাদের মেয়ের বিবাহ দিয়েছিলেন। অন্যদিকে তাদের ছেলে রাহুল, যার বয়স ছিল ২২ বছর, এবং আরও এক ছেলে ধনঞ্জয়, যার বয়স ছিল ২১ বছর। তাদের ছোট মেয়েটির নাম ছিল সোনিয়া, যার বয়স ছিল প্রায় ২০ বছর। রাম গ্রামের একজন সাধারণ ব্যক্তি ছিল। একটি ছোট মুদির দোকান পরিচালনা করে তিনি তার পরিবারের পালনপোষণ করতেন। গ্রামের লোকজন তার দোকানে দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে আসত। সেটা খাদ্যদ্রব্যই হোক, চা, চিনি, মশলা বা গৃহস্থালির ছোট ছোট জিনিস রামের দোকানে পাওয়া যেত। রামের দোকান থেকে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ১০০০ টাকা উপার্জন হতো। সবচেয়ে বিশেষ বিষয় হলো তাদের প্রায় ৮ বিঘা জমি ছিল। সেই জমি থেকে ভালো পরিমাণে গম চাল তাদের বাড়িতে আসত, যার ফলে তারা অর্ধেক বা তার কম শস্য নিজেরা খেয়ে নিত এবং তার চেয়ে অধিক বিক্রয় করে দিত। এই কারণে বাড়িতে খুব বেশি অসুবিধা হতো না। কিন্তু অন্যদিকে তাদের ছেলে রাহুল পড়াশোনায় খুবই মেধাবী এবং বেশ তীক্ষ্ণ ছিল। একদিন সে তার পিতাকে বলল, পিতা, আমি প্রকৌশল বিদ্যা অধ্যয়ন করতে চাই। কিন্তু পিতার কাছে ততটা অর্থ ছিল না। তিনি চিন্তা করলেন যে প্রকৌশল বিদ্যা অধ্যয়ন করতে অনেক অর্থ লাগবে, আর এত অর্থ তিনি কোথা থেকে আনবেন। তখনই তিনি তার ছেলেকে বললেন, ঠিক আছে বাবু, যদি তোমার অধ্যয়নের ইচ্ছা থাকে তাহলে তুমি অধ্যয়ন করতে পারো। এরপর তার পিতা তার ছেলের অধ্যয়নের জন্য গ্রামেই কোনো এক ব্যক্তির কাছে ২ বিঘা জমি বিক্রয় করে দিলেন। জমি বিক্রয়ের কারণ এটাও ছিল যে তিনি ১ বছর আগে তার মেয়ের বিবাহ দিয়েছিলেন, যার ফলে তিনি বেশ ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং এখন তার কাছে সেই ঋণ পরিশোধ করার মতো যথেষ্ট অর্থ ছিল না। এই কারণে তার কিছু করার ছিল না। তিনি চিন্তা করলেন, যদি ২ বিঘা জমি বিক্রয় করে দেন তাহলে ঋণদাতাদের থেকে মুক্তিও পাবেন এবং তার ছেলে প্রকৌশল বিদ্যায় অধ্যয়নও করতে পারবে। ২ বিঘা জমি বিক্রয় করার পর তিনি ছেলেকে অর্থ দিলেন এবং বললেন, ঠিক আছে বাবু, যদি তোমার অধ্যয়নের ইচ্ছা থাকে তুমি গিয়ে অধ্যয়ন করো। এরপর রাহুল তার প্রকৌশল অধ্যয়নের জন্য সরাসরি উত্তরপ্রদেশে এলো এবং উত্তরপ্রদেশের নয়ডায় একটি বিশ্ববিদ্যালয় ছিল। সেখানেই সে সেই কলেজে নিজের নাম নথিভুক্ত করল এবং সেখানেই সে প্রকৌশল অধ্যয়ন শুরু করে দিল। এবার সে সেখানকার পরিবেশ পর্যবেক্ষণ করল এবং তার বেশ অদ্ভুত মনে হলো, কারণ সেখানে সবাই ধনী ঘরের ছেলেমেয়েরা অধ্যয়ন করত। সে দেখল যে সবাই ভালোভাবে জীবনযাপন করে, কারণ সে ছাত্রাবাসেই থাকত। এই কারণে সে আসত, অধ্যয়ন করত, কিন্তু সেখানকার ছেলেরা তাদের প্রিয়সীদেরও নিয়ে আসত, ঘুরে বেড়াত। এই সংস্কৃতি দেখে তার একেবারেই অদ্ভুত মনে হচ্ছিল। এরপর ধীরে ধীরে প্রায় ২ থেকে ৩ মাসের সময় অতিক্রান্ত হয়ে গেল। তখনই সে চিন্তা করল, কেননা আমিও এদের মতো জীবনযাপন করি। তখনই জানা যায় তারই শ্রেণীতে অধ্যয়নরত একটি যুবতী, যার নাম সারা, যার বয়স ছিল প্রায় ২২ বা ২৪ বছর। ধীরে ধীরে সে তার সাথে বন্ধুত্ব স্থাপন করল এবং বন্ধুত্ব স্থাপনের পর দুজনের মধ্যে কথোপকথন হয়। এরপর ধীরে ধীরে চ্যাট হয় এবং দুজনেই ধীরে ধীরে প্রেমের ফাঁদে আবদ্ধ হয়ে পড়ে এবং দুজনে দুজনকে খুব ভালোবাসতে শুরু করল। তখনই রাহুল চিন্তা করল, আমি একটা অন্য কক্ষ ভাড়া নিই, কারণ সারা প্রায়ই আমার সাথে মিলিত হতে আসে আর আমার এখানে ভালো লাগে না। তখনই তার পাশে তার এক বন্ধু ছিল। কিছুদিন সেখানে থাকার পর তার বন্ধুত্ব অমিতের সাথেও হয়ে গেল।
তখনই সে তার বন্ধুকে বলল, ভাই, আমি চাই যদি তোমার কোনো পরিচিত ব্যক্তি থাকে আমাকে এখানেই আশেপাশে কোনো কক্ষ ভাড়া দিতে পারে তাহলে ভালো হতো। তখনই সে বলল, ঠিক আছে, আমার দৃষ্টিতে একজন ভাবি আছেন, আর চলো আমি তার সাথে কথা বলি। আসলে তার বিশেষত্ব হলো যে কোনো ছাত্র তার কক্ষে আসে তিনি তাদের কাছ থেকে খুব কম ভাড়া গ্রহণ করেন। তার কথা শুনে রাহুল খুব খুশি হলো এবং বলল, ঠিক আছে। এর পরের দিন দু বন্ধু গেল। যাওয়ার পর সেই বাড়ির মালকিন, যিনি দেখতে খুবই সুন্দরী এবং ভালো ছিলেন, কিন্তু কেউ অনুমান করতে পারত না যে তার বয়স ২৬ বছর হবে। মনে হচ্ছিল যেন তার বয়স ২২ থেকে ২৩ বছরের আশেপাশে দেখা যাচ্ছে। দেখতে বেশ আকর্ষণীয় এবং ভালো লাগছিল। যদিও রাহুলেরও বয়স ছিল ২১ বছর এবং রাহুলও দেখতে বেশ সুদর্শন ছিল। তার ভালো উচ্চতা এবং শারীরিক গঠন বেশ ভালো ছিল। রাহুলকেও দেখতে নায়কের চেয়ে কম লাগছিল না। বাড়ির যে মালকিন ছিল তিনি রাহুলকে এক দৃষ্টিতে দেখতেই থাকলেন। এরপর তার বন্ধু মালকিনের সাথে কথা বলল এবং বলল, এ আমার বন্ধু এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে, কিন্তু এখানকার ছাত্রাবাসে তার থাকতে ভালো লাগছে না, এই কারণে সে ভাড়াটে কক্ষ নিতে চায়। মালকিন কথা শুনেই বললেন, ঠিক আছে, আমার একটা কক্ষ খালি আছে, যদি সে চায় তাহলে এখানে থাকতে পারে। তখনই রাহুল জিজ্ঞাসা করল যে ভাড়া কত। তখন সেই মালকিন বললেন, যদি অন্য কোনো পরিবারের লোক হতো তাহলে তাদের কাছ থেকে প্রায় ১০,৫০০ টাকার কম নিতাম না, কিন্তু তোমার কাছ থেকে মাত্র ৫,০০০ টাকা নেব। এই কথা শুনে রাহুল বেশ খুশি হলো এবং বলল, ঠিক আছে, এত কম ভাড়া কে নেয় এখানে। এরপর সে বলল, ঠিক আছে, কাল থেকে আমি এখানে আসব। এরপর সে তার জিনিসপত্র ছাত্রাবাস থেকে সব কিছু নিয়ে চলে এলো এবং আসার পর যখনই সে সময় পেত কলেজে যেত, কলেজ থেকে এসে অধ্যয়ন করত। এবার সেখানে ধীরে ধীরে কোনো না কোনো কাজের অজুহাতে তার যে মালকিন ছিল তিনি প্রায় সেই কক্ষে আসতেন এবং রাহুলের সাথে ধীরে ধীরে কথা বলা শুরু করে দিতেন। এরপর ধীরে ধীরে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞাসা করতেন। তখনই রাহুল বলল, আসলে আমি খুব দরিদ্র পরিবার থেকে এসেছি এবং আমার পিতা আমাকে এখানে অধ্যয়নের জন্য প্রেরণ করেছেন। তখনই কক্ষ মালকিন বললেন, তোমার পিতা বেশ ভালো, কিন্তু আমার খুব দুঃখ হয়। আমার স্বামী একজন ব্যবসায়ী এবং তিনি এখানে কখনো কখনো সপ্তাহে ১-২ দিন আসেন, কিন্তু আমাদের কোনো সন্তান নেই, তাই তুমি আমাকে তোমার ভাবির মতো মনে করো। এই কথা শুনে রাহুল খুব খুশি হলো এবং তখনই মালকিন বললেন, তোমার যখনই অর্থের প্রয়োজন হবে তুমি আমার কাছ থেকে অর্থ নিতে পারো। এই বলে তিনি নিজের কক্ষে চলে গেলেন। এভাবেই মালকিন রাহুলের কক্ষে সব সময়ের মতো রোজ আসা যাওয়া করতেন এবং তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। এরপর একদিন রাহুলের কক্ষে এলেন এবং তার সাথে খুব বেশি ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করে দিলেন এবং তাকে নানাভাবে কথা বলা শুরু করলেন। এভাবেই মালকিনের এটা রোজকার কাজ হয়ে গিয়েছিল। সেই মালকিন যে কোনো মূল্যে রাহুলকে নিজের দিকে আকর্ষণ করতে চেয়েছিলেন। 15 থেকে 20 দিনের সময় অতিক্রান্ত হয়ে গিয়েছিল। একদিন তার প্রেয়সী বলল যে, এখনো পর্যন্ত তুমি আমাকে তোমার কক্ষ দেখাওনি, আজ আমি তোমার কক্ষে যেতে চাই। তখনই রাহুল বলল, ঠিক আছে, এসো। দুজনেই একসাথে এলো এবং কক্ষে আসার পর তারপর অনেক কথা বলল। তখনই এই সময়ে তাদের মালকিন কক্ষে এলেন এবং আসার পর যখন দেখলেন যে এখানে একটি যুবতীও এসেছে তখন তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর তারা কিছুক্ষণ সেখানে থাকল। এরপর রাহুলের প্রেয়সী যখন চলে গেল তখন মালকিন কিছুক্ষণ পর এলেন এবং জিজ্ঞাসা করলেন যে এই যুবতীটি কে ছিল। তখনই সে বলল যে এ আমার প্রেয়সী ছিল। এই কথা শুনে তিনি বললেন যে এখানকার যুবতীরা খুব বেশি প্রতারণাপূর্ণ হয়, তুমি এই সমস্ত যুবতীদের ফাঁদে একদম পড়ো না। তখনই রাহুল বলল, না, এই যুবতীটি খুব ভালো, এও আমার মতোই দরিদ্র ঘর থেকে এসেছে এবং আমি চাই যে আগামীতে আমি এই যুবতীটিকে বিবাহ করব। এখানে যখন মালকিন শুনলেন তখন বললেন, তুমি একেবারে পাগল এবং মূর্খ, এই যুবতীরা এরকমই করে এবং মোটা অর্থ নিয়ে এখান থেকে চলে যায়, তুমি এই সমস্ত যুবতীদের ফাঁদে একদম পড়ো না। এতটুকু বলে মালকিন সেখান থেকে চলে গেলেন। যদিও এই কথা শুনে তার মনে কিছু অন্য রকম ধারণা এলো এবং সে সঙ্গে সঙ্গে রাহুলের কাছে এলো এবং বলল যে আজ রাতে আমি তোমাকে খাবার জন্য নিমন্ত্রণ করছি, খাওয়ার জন্য ডাকছি, আজ তোমার নিমন্ত্রণ। এই কথা শুনে রাহুল বলল, ঠিক আছে, এতটুকু তো মাই জানে, তাদের বাড়িতে গিয়ে আজকের রাতটা খেয়ে চলে আসব। রাত প্রায় 11টা নাগাদ রাহুলকে ফোন করে ডাকলেন এবং রাহুল কক্ষের ভেতরে গেল এবং দেখল যে খাওয়ার আয়োজন বেশ ভালো। এরপর সে খেতে খেতেই তখনই তার 2 থেকে 3 মিনিটের মধ্যে তার মাথাটা একটু একটু ভারী লাগতে শুরু করল, কিন্তু তার মনে হলো যে তার কিছু একটা অদ্ভুত লাগছে।
কিন্তু সে তাড়াতাড়ি করে খেলো এবং খাওয়ার পর তারপর বসে পড়ল। তখনই তার মালকিন স্প্রাইট নিয়ে এলেন এবং আনার পর তাকে খাইলে দিলেন, এবং স্প্রাইট পান করার পর এবার তার শরীরের মধ্যে অদ্ভুত ধরনের আচরণ শুরু হয়ে গেল। এবার তার নিজেকে কেমন যেন অদ্ভুত লাগছিল। তখনই সে বলল, আমার মাথা ঘুরছে। তখন মালকিন বললেন, চলো, এখানে পাশে বিছানা আছে, তুমি এতে শুয়ে পড়ো। যেমনই সে বিছানায় শুয়ে পড়ল এবং শুয়ে পড়ার পর প্রায় 1 থেকে 2 ঘন্টার পর যখন তার চোখ খুলল, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে দেখল যে তার শরীরে একটিও বস্ত্র নেই এবং তার পাশে তার মালকিনেরও শরীরে কোনো বস্ত্র নেই। এবার এটা দেখে সে একেবারেই স্তব্ধ হয়ে গেল। তখনই সে তার মালকিনকে জাগালো এবং বলল যে তুমি আমার সাথে খুব খারাপ করেছ। তখন মালকিন উঠলেন এবং ওঠার পর সঙ্গে সঙ্গে মোবাইল দেখিয়ে দিলেন এবং বললেন, দেখো তুমি আমার সাথে কেমন কেমন জোর জুলুমের আচরণ করেছ, তুমি আমার সাথে খারাপ কাজ করেছ এবং তুমি এমনভাবে কাজ করেছ যে এখন আমি মুখ দেখানোর যোগ্য নই। এবার তিনি উল্টোপাল্টা কথা রাহুলকে বলতে লাগলেন এবং তারপর বললেন যে এই সমস্ত ভিডিও আমি তোমার পিতার কাছে পাঠিয়ে দেব, কারণ মালকিন ভালোভাবে জেনে গিয়েছিলেন যে তার পিতা জমি বিক্রয় করে তাকে এখানে অধ্যয়নের জন্য প্রেরণ করেছেন এবং সে তার পিতাকে খুব বেশি ভালোবাসে, আর যখন সে তার পিতার কথা শুনবে তখন একেবারেই চুপ হয়ে যাবে। এবার এই কথা শোনার পর রাহুল একেবারেই চুপ এবং স্তব্ধ হয়ে গেল এবং চিন্তা করল যে এ কেমন মহিলা, এ আমাকে নিজের ফাঁদে ফাঁসিয়ে দিয়েছে। তখনই তিনি বললেন, আমি সমস্ত ভিডিও কারো কাছেই পাঠাবো না এবং আমি যা যা বলবো সেই কাজ তোমাকে করতে হবে। এবার এই কথা শুনে রাহুল বেশ অবাক এবং বিভ্রত হয়ে গেল। তখনই সে চিন্তা করল, এবার ইনি আমাকে এমন ফাঁদে ফাঁসিয়ে দিয়েছেন, যদি আমি অস্বীকার করি তাহলে এই ভিডিও আমার পিতার কাছে পাঠিয়ে দেবেন এবং হতে পারে যে এই সমস্ত ভিডিও পুলিশের কাছেও পাঠিয়ে দেবেন। এখন রাহুল খুব খারাপভাবে আটকে পড়েছিল, যদিও ভিডিওতে রাহুলও কিছু আপত্তিজনকভাবে আচরণ করতে দেখা যাচ্ছিল। তাকে এমন এক নেশার ওষুধ দেওয়া হয়েছিল যা মানুষকে খাইয়ে দিলে তার ভেতরে এমন কিছু কাজ করার ইচ্ছা হয় যা সে নিজে জানে না যে সে কি করছে। ঠিক একই রকমভাবে সেও নেশায় উল্টোপাল্টা আচরণ করছিল। সে কিছুই জানত না যে সে কি করছে। সে বলল, ঠিক আছে, আপনি যা বলবেন আমি আপনার কথা শুনব, কিন্তু এই ভিডিও আপনি কাউকে দেখাবেন না। তখনই কক্ষ মালকিন বললেন, ঠিক আছে, তুমি তোমার জামা কাপড় পরো এবং নিজের কক্ষে চলে যাও। এরপর রাহুল নিজের জামা কাপড় পরল, সঙ্গে সঙ্গে নিজের কক্ষে গেল, কিন্তু সে খুব বেশি যন্ত্রণা এবং বিভ্রিত ছিল এবং সে চিন্তা করল যে তার সাথে এটা কি হয়ে গেল। যদিও সেই রাতে সে কোনোভাবে ঘুমিয়ে পড়ল এবং ঘুম থেকে ওঠার পর যখন সকাল হলো তখন সে একেবারে অবাক এবং বিভ্রিত ছিল। তখনই সে কলেজে গেল এবং কলেজে যাওয়ার পর তারপর তার প্রেয়সীর সাথে মিলন হলো, দুজনের মধ্যে কথা হলো। এরপর তার মনটা একটু সতেজ হলো। এরপর সঙ্গে সঙ্গে সে আবার সেই কক্ষে এলো এবং আসার পর তারপর মালকিন তাকে ফোন করল এবং বলল, আমি তোমার কক্ষে আসছি। এরপর সে আবার তার কক্ষে গেল এবং তিনি বললেন যে আর একবার তুমি কাল আমার সাথে যা করেছিলে আজ আবার তুমি আমার সাথে সেটাই করো। এবার রাহুল না চাইতেও আবার সেই কাজগুলো করতে শুরু করে দিল। এবার এভাবেই যখনই মালকিন সময় পেতেন তিনি সবসময় রাহুলের কক্ষে আসা যাওয়া করতেন এবং এভাবেই দুজনেই আপত্তিকর কাজগুলো করত। এবার রাহুল খুব বেশি উত্তেজনায় থাকতে শুরু করেছিল। এবার তার এমন লাগছিল যে তার অধ্যয়নেও তার মন লাগছিল না এবং সে খুব বেশি বিবৃত হচ্ছিল এবং এটাও চিন্তা করছিল যে যদি আমি তাকে অস্বীকার করি তাহলে সেই ভিডিও আমার পিতার কাছে পাঠিয়ে দেবে এবং পুলিশের কাছেও কোথাও পাঠিয়ে দেবে, তাহলে আমার কি হবে, সম্মানের ধ্বংস হবে এবং আমি যেন কারাগারে না চলে যাই। এই কারণে সে খুব বিবৃত থাকত, কিন্তু রাহুলকে যখনই যা বলতেন সে করার জন্য একেবারেই প্রস্তুত থাকত। এবার এইভাবে তার সময় অতিবাহিত হচ্ছিল। একদিন রাহুলের প্রেয়সী কার কক্ষে এলো এবং দুজনে বসে কিছু কথা বলছিল। তখনই সেই মালকিন আরেকবার তার কক্ষে এলেন। তখন তার দৃষ্টি তার প্রেয়সীর ওপর পড়ল, কিন্তু যেমনই সে তার মালকিনকে দেখল তেমনই তারা দুজনে কথা বলা বন্ধ করে দিল। তার মালকিন তাদের দুজনের কাছে গেলেন এবং খোঁজ খবর নিলেন এবং নানা ধরনের কথা বলতে শুরু করলেন এবং তাকে তিনি আলাদা দৃষ্টিতে যখন দেখছিলেন তখনই রাহুলের প্রেয়সী দৃষ্টি যখন তার মালকিন সারার উপর পড়ল তখন সে একেবারেই অবাক হয়ে গেল এবং সে চিন্তা করল যে আমার এমন মনে হচ্ছে যে কোথাও না কোথাও রাহুলের এবং এই মহিলার মধ্যে যোগাযোগ আছে, কারণ তাকে দেখতে কিছু অদ্ভুত লাগছিল এবং তাই সে খুব বেশি ক্রুদ্ধ হলো এবং সেই ক্রোধের মধ্যেই সে বলল যে আমি যাচ্ছি, কিন্তু রাহুল সেখানে কিছুই বলতে পারল না। এরই মধ্যে রাহুলের প্রেয়সী সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে চলে এলো এবং এরপর তার যে মালকিন ছিল সে তাকে খুব বেশি বোঝালো এবং বলল যে তুমি কেন এই যুবতীটির পিছু করছো,
তোমার যা কিছু চাই তুমি আমার কাছে চেয়ে নাও, তোমার যা কিছু করতে হয় তুমি আমার সাথে করো, কিন্তু এই যুবতীটির পিছু করো না। আসলে আমরা দুজনেই স্বামী স্ত্রীর মতো। এই রকমভাবে তুমি আমার কাছ থেকে যে অর্থ চাও আমি তোমাকে দেব। এই কক্ষের ভাড়া সেটাও আমার দরকার নেই। এই রকম মালকিন নানা ধরনের কথা বললেন। রাহুল এখানে আরও একবার যন্ত্রণায় এবং বিব্রত হয়ে গেল। তখনই সে মালকিনের সমস্ত কথা মেনে নিল এবং কক্ষ মালকিন আরও একবার নিজের কক্ষে চলে গেলেন। এরপর যখন 5 দিনের সময় অতিক্রান্ত হল, তখন সে আবার তার প্রিয়সীকে ফোন করছিল, কিন্তু সে ফোন গ্রহণ করছিল না এবং কলেজেও আসছিল না। এরপর শেষে রাহুলের প্রিয়সী ফোন গ্রহণ করল, তো বলল, তোমার ফাঁদ তোমার মালকিনের সাথে চলছে, তাই না? তখন রাহুল বলল যে এমন কোনো কথা নেই। তখনই রাহুল বলল, ঠিক আছে, তুমি কাল আমার সাথে মিলিত হও, আমি তোমাকে সব কিছু বলবো। এবার এই কথা শুনে রাহুল খুব বেশি উত্তেজনায় চলে এলো। তখনই তার এক বন্ধু ছিল, সেই বন্ধুকে রাহুলের প্রিয়সীকে একটি স্থানে ডাকল এবং তাদের প্রিয়সী সবাই যখন পরের দিন মিলিত হল, তখনই সে বলল, আসলে আমি যেখানে থাকি সেই মালকিন আমাকে এভাবে ব্ল্যাকমেল করছেন এবং আমার সাথে নোংরা কাজ করছেন এবং না চাইতেও আমাকে এমন করতে হচ্ছে। তখনই তার সেই বন্ধু যে তাকে কক্ষ ভাড়া দিয়েছিল, সে বলল, তোমার সমস্ত কথা আমাকে আগেই বলা উচিত ছিল। আসলে সে এমন এক বুদ্ধি দিল এবং বুদ্ধি দেওয়ার পর বলল যে তার স্বামী মোহিতের নাম্বার আছে, তাকে আমি বলবো যে আপনার স্ত্রী এরকম এরকম নোংরা কাজ করছেন, কিন্তু আমি তোমাকে যে বুদ্ধি আগে বলছি, যখন এই বুদ্ধি তুমি সঠিক উপায়ে পুরো করে নেবে, তারপর তুমি আমাকে ফোন করে জানিও, তখনই আমরা তার স্বামীকেই সমস্ত কথা বলবো। এবার এই কথা শুনে রাহুল খুব খুশি হল। রাহুল বলল, ঠিক আছে, নিজের বন্ধুর বলা যে বুদ্ধি ছিল সেটা ব্যবহার করা শুরু করে দিল। আরও একবার তার মালকিন কক্ষে এলেন এবং আসার পর তাকে এমন এমন কথা বললেন এবং যা যা কথা ছিল দুজনের মধ্যে হলো। আবার একবার দুজনেই শারীরিক সংসর্গ স্থাপন করতে শুরু করল এবং তারপর নিজের কক্ষে চলে গেলেন। এবং এরপর সে নিজের বন্ধুর কাছে ফোন করল এবং বলল যে আজ আমার কাছে মালকিন আবার এসেছিলেন। তখনই তার বন্ধু বলল, ঠিক আছে, আমি তোমাকে যে কাজ বলেছিলাম সেটা তুমি করেছ? তখনই সে বলল, হ্যাঁ, আমি পুরো কাজটা ভালোভাবে করে নিয়েছি। এরপর তার বন্ধু মোহিতকে ফোন লাগালো এবং বলল যে আপনার স্ত্রীকে আমি একজন ভাড়াটের কাছে বেশ কয়েকবার তার কক্ষের মধ্যে আসা যাওয়া করতে দেখেছি। এবার এই কথা শুনে মোহিত খুব ক্রুদ্ধ হলো এবং সে বলল যে তুমি কবে দেখেছ? তখনই সে বলল, যদি আপনাকে নিজের স্ত্রীকে হাতে নাতে ধরতে হয় তাহলে আপনাকে একদিন অফিস যেতে হবে না এবং এখানেই আশেপাশের এলাকায় থাকতে হবে। যেমনই আমি আপনাকে ফোন করব তেমনই আধ ঘন্টার মধ্যে আপনি নিজের কক্ষে পৌঁছে যাবেন এবং নিজের চোখে নিজের স্ত্রীকে সেই ভাড়াটের সাথে দেখবেন। তখন আপনার হুঁশ উড়ে যাবে, তখন আপনার বিশ্বাস হবে। এবার এই কথা শুনে তার স্বামী মোহিত সে একেবারে স্তব্ধ হয়ে গেল এবং বলল, ঠিক আছে, যখনই তুমি আমাকে বলবে আমি সঙ্গে সঙ্গে পৌঁছে যাব। এবার তার স্বামী যে সে ব্যবসায়ী তো ছিলই, কিন্তু সেই সময় যখন এই সমস্ত কথা শুনল তখন সেখানেই আশেপাশে থাকতে শুরু করল। কিন্তু এই যে কথাগুলো তা মালকিনের জানা ছিল না। এরই মধ্যে আরও একবার কক্ষ মালকিন কক্ষে এলেন রাহুলের এবং তার বন্ধু যে ছিল সে বলেছিল যে যখনই সাড়া আসবে তখন আমার কাছে একটি মেসেজ লিখে দিও। এরই মধ্যে রাহুল চুপি চুপি একটি মেসেজ করে দিল এবং তার বন্ধু জানতে পারল যে মালকিন বাড়িতে এসেছেন। তখনই সে মোহিতকে ফোন করল এবং মোহিত আধ ঘন্টার মধ্যে পৌঁছালো এবং দরজায় টোকা মারল। মালকিন আর রাহুল দুজনেই ভেতরে ছিল। তখনই রাহুলকে বলল যে যাও দেখো কে, কিন্তু মালকিন সেখানে লুকিয়ে পড়লেন এবং রাহুল গেল এবং বলল যে বলুন সাহেব, কি কাজ? তখনই তিনি বললেন, আমার স্ত্রী সে আজ দেখা যাচ্ছে না, কোথায় গেল? তুমি আমার স্ত্রীকে দেখেছ? তখনই সে বলল, না সাহেব, আমি আপনার স্ত্রীকে তো দেখিনি। এরপর তার স্বামী মোহিত সেখান থেকে চলে গেল। যখন সে সেখান থেকে গেল তখন মালকিন জিজ্ঞাসা করলেন কে ছিল। তখনই সে বলল যে আজ আপনার স্বামী এসেছিলেন এবং তিনি জিজ্ঞাসা করছিলেন। তখনই তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কিছু বলনি তো? তখনই সে বলল, আমি কিছুই বলিনি। কিন্তু কিছুক্ষণ পরেই সঙ্গে সঙ্গে নিজের পোশাক পরলেন এবং চুপি চুপি বেরিয়ে যেই বাইরে এলেন, তার স্বামী চুপি চুপি বাইরে দাঁড়িয়েছিল এবং তার স্ত্রী মোহিতকে দেখে একেবারে স্তব্ধ হয়ে গেল এবং তার চোখ থেকে জল পড়তে লাগল। তখনই সে বলল যে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, কিন্তু তুমি কক্ষে চলো। যেমনই কক্ষে ভেতরে গেল সে কাঁদতে লাগল এবং বলল, আসলে আমি তার কক্ষে নিজের ইচ্ছায় যাইনি, সে আমাকে স্নান করার সময় একটি ভিডিও বানিয়ে নিয়েছিল এবং এই কারণে সে আমাকে ব্ল্যাকমেল করছিল, তাই 2 থেকে 3 বার আমাকে যেতে হচ্ছিল এই বাধ্যতার মধ্যে।
এবার এই কথা শুনে মোহিত নিজের স্ত্রীর ওপর বিশ্বাস করে নিল, কারণ সে নিজের স্ত্রীকে খুব বেশি ভালোবাসত। এবার এটা শুনে রাহুলকে সঙ্গে সঙ্গে ফোন করল এবং বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমার কক্ষে এসো। এবার রাহুল যখন এই কক্ষে এলো এবং আসার পর তারপর রাহুলকে খুব বেশি বোঝালো এবং মালকিন তার সমর্থন করতে লাগলেন এবং বললেন যে এ দরিদ্র যুবক, এর ভুল হয়ে গিয়েছে, একে ক্ষমা করে দাও, আজকের তারিখ থেকে এ আর কখনো এমন ভুল করবে না। সেখানেই রাহুলও চিন্তা করল যে রাত হয়েছে, এতে আর বেশি ঝামেলা করার কি দরকার। সে বলল, সাহেব আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। যখন এই সমস্ত কথা সে বলল তখন সেখানেই মোহিত একেবারে চুপ হয়ে গেল এবং তাকে আর বেশি কিছু বলল না এবং সবাই শুতে চলে গেল। এরপর 5টা নাগাদ সঙ্গে সঙ্গে মোহিতের দরজায় টোকা পড়ল। মোহিত বলল, এত সকালে কে এলো? যেই দরজা খুলল তো তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দেখল যে তার বাড়িতে প্রায় 6 থেকে 7 জন পুলিশ এসে গিয়েছে। তখনই মোহিত বলল, সাহেব আমরা কেউ পুলিশকে কল করিনি, আপনারা এখানে কি করতে এসেছেন? আপনারা মনে হয় ভুল জায়গায় চলে এসেছেন। তখনই তিনি বললেন, না, আপনার এখান থেকেই এই ঠিকানায় ফোন গিয়েছিল। তখনই সঙ্গে সঙ্গে রাহুল নিজের কক্ষ থেকে বের হলো এবং বলল, সাহেব আমিই ফোন করেছিলাম। তখনই মোহিত কথা শুনে একেবারেই স্তব্ধ হয়ে গেল। পুলিশ বলল, আচ্ছা ঠিক আছে, চলো কক্ষের ভেতরে কথা বলি। এবার সবাই বসে রইল এবং মোহিত বলল, সাহেব কি কথা বলুন। তখনই রাহুল বলল, সাহেব এই যে মালকিন, ইনি আমাকে এইভাবে ব্ল্যাকমেল করছেন, আমাকে খুব বেশি যন্ত্রণা দিচ্ছিলেন এবং আমার সাথে উল্টোপাল্টা কাজও করছিলেন। এবার এই কথা শুনে কক্ষ মালকিনের খুব বেশি ক্রোধ এলো এবং তিনি সঙ্গে সঙ্গে কক্ষে গেলেন এবং নিজের মোবাইল বের করে সঙ্গে সঙ্গে নিয়ে এলেন এবং ভিডিও তিনি সেখানকার পুলিশ অফিসার এবং স্বামী মোহিতকে দেখালেন। তো তিনি একেবারে অবাক হয়ে গেলেন। আসলে তাতে সে নেশায় এতটাই আচ্ছন্ন ছিল সেই সময় রাহুল, যে সে নিজেই নোংরা কাজ করতে দেখা যাচ্ছিল। এবার পুলিশ এই ভিডিও দেখল, খুব বেশি তিরস্কার করল এবং বলল, এবার তোমাকে থানায় নিয়ে চলছি এবং তোমাকে কারাগারে রাখা হবে। কিন্তু তখনই রাহুল বলল, সাহেব 1 মিনিট দাঁড়ান। তখন সে নিজের পকেট থেকে নিজের মোবাইল বের করল। সেই মোবাইলে সে ভালোভাবে রেকর্ড করে নিয়েছিল। আসলে যখন তার বন্ধু তাকে বলেছিল যে আমি তোমাকে এমন এক বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধি অনুযায়ী যদি তুমি কাজ করো তাহলে তোমার মালকিনের থেকে পিছু ছাড়ানো হয়ে যাবে, তখনই সে যখন ভিডিও দেখালো তখন তাতে কক্ষ মালকিন সবার আগে এসেছিলেন এবং মালকিন বলেছিলেন যে চলো আমার সাথে এমন এমন কাজ করো। সেই ভিডিওতে রাহুল বলল, মালকিন আমি আপনার সাথে কিছুই করতে পারবো না। তখনই তিনি বললেন, যদি তুমি না করো তাহলে এই ভিডিও আমি তোমার পিতার কাছে পাঠিয়ে দেব এবং পুলিশের কাছে পাঠিয়ে দেব, যার ফলে তোমার সম্মানের ধ্বংস হয়ে যাবে। নানা ধরনের কথা তিনি বললেন, যার ফলে এমন মনে হচ্ছিল যে মালকিন নিজেই রাহুলকে ব্ল্যাকমেল করছিল। যখন এই সমস্ত ভিডিও পুলিশ এবং তার স্বামী মোহিত দেখলেন তখন একেবারেই অবাক এবং বিব্রত হয়ে গেলেন এবং তারপর ভিডিও দেখার পর যে পুলিশেরা ছিলেন তারা বললেন যে আপনার স্ত্রীর এতে ভুল আছে এবং এদের এবার কারাগারে থাকতে হবে। কিন্তু তখনই রাহুল বলল, না সাহেব, এরা বড় লোক, আমি চাই না যে এদের সম্মান বাজারে খারাপ হোক এবং লোকে এদের সম্পর্কে নানা ধরনের কথা চিন্তা করুক। এই জন্য আমি চাই যে সাহেব এদের জেল না নিয়ে যাওয়া হোক, শুধু এদের কাছ থেকে আমি এটাই চাই যে এই যে আমার ভিডিও আছে সেটা এরা মুছে ফেলুক। তখনই পুলিশ অফিসাররা তারা ভিডিওটি মুছে ফেললেন এবং বললেন, দেখো কত ভালো এই যুবক, এ এখনও তোমার সম্পর্কে ভালো চিন্তা করছিল। কিন্তু সেখানেই তার যে স্বামী মোহিত বসেছিলেন তিনি বললেন যে সাহেব আমি চাই যে আমার স্ত্রী এইভাবে আমার পিঠের পিছনে নোংরা কাজ করছিল এবং আমি চাইছি যে একে কারাগারে যে কোনোভাবে পাঠানো হোক। এবার এই কথা শুনে মালকিন একেবারে বিস্মিত হয়ে গেলেন এবং তাকে পুলিশ গ্রেপ্তার করল এবং কারাগারে নিয়ে গেল, যেখানে এবার তার কি শাস্তি হয় তা আদালতের ওপর নির্ভর করবে। এবার আদালত তাকে যে শাস্তি শোনাক এবার আদালতের হাতে। আমাদের আদালতের ওপর পুরো বিশ্বাস আছে যে তাকে ভালো শাস্তি দেবে। প্রিয় বন্ধুরা, আমি আশা করি যে এই সত্য ঘটনা থেকে আপনারা কিছু শিক্ষা লাভ করেছেন এবং কিছু নতুন বিষয় জানতে পেরেছেন। এই ঘটনাটি বলার উদ্দেশ্য কারোর অনুভূতিতে আঘাত করা নয়, বরং এটা দেখানো যে সমাজে কী ধরনের অপরাধ ঘটছে এবং আমাদের এ সম্পর্কে সচেতন হওয়া উচিত।